সময় বলছেন, তাহলে তারই এই বক্তব্যটা একটু শোনাবো যে র্যাম্প কেন এই র্যাম্পের আয়োজন। তিনি বলছেন যে এই র্যাম্পে 3 জন ভূতকে হাজির করাবো, সেই ভূতেদের সঙ্গে তিনি পরিচয় করালেন, কারা সেই ভূত তাদের নাম জানালেন এবং কেন তাদেরকে ভূত বলছেন সে কথাও বলেছেন, যেটা সুদীপ বলছিল কিছুক্ষণ আগে। আরেকবার একটু দেখাই কি বলেছিলেন সেই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখানে 2 জন ভদ্রলোক আছে, একজন ভদ্রমহিলা আছে, সবাই দেখতে পাচ্ছেন? দাদা এদিকে একটু দেখান, দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন সবাই? আপনার নাম কি বলুন? মনিরুল ইসলাম মোল্লা। আপনার নাম কি দাদা? হরে কৃষ্ণ গিরি। আপনার নাম কি বৌদি? মিসেস মায়া দাস। আপনারা দেখতে পাচ্ছেন? এদিকে যারা আছে, এদিকে যারা আছে, এদিকে যারা আছে, সংবাদ মাধ্যমের বন্ধুরা সবাই দেখতে পাচ্ছেন? 2 জন ভদ্রলোক দিয়ে দেখছেন, 2 জনের বাড়ি হচ্ছে মিটিয়াবুরুজ বিধানসভা, আর বৌদির বাড়ি হচ্ছে কাকদ্বীপ বিধানসভা। দেখতে পাচ্ছেন কি? আমি একা দেখছেন না 4 জন দেখছেন? কজন দেখছেন? কজন? এবার শুনুন, ইলেকশন কমিশন এদের দেখতে পাচ্ছেন না, এদের মৃত ঘোষণা করে দিয়েছে। এই জন্য আমি র্যাম্প বানিয়েছি। আর এরকম 3-4টে কেস না, খালি দক্ষিণ 24 পরগনা জেলায় 24 জন রয়েছে যারা জীবন্ত বহাল তবিয়তে রয়েছে, কিন্তু এদের দেখিয়ে দিয়েছে মারা গেছে। কোনোদিন মৃত ব্যক্তিদের র্যাম্পে হাঁটতে দেখেছেন? 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 এই কারণ আমি তৈরি করেছি যে এদের কি চক্রান্ত, বাংলার মানুষ যাতে ভোটাধিকার প্রয়োগ না করতে পারে এদেরকে মৃত দেখিয়ে দেওয়া হয়েছে। আর র্যাম্পে এই ভূতেদের হাজির করার পরে নির্বাচন কমিশন তারা জেলা শাসকের কাছ থেকে রিপোর্ট তলব করেছে। এ সত্যি কি এই ঘটনা ঘটেছে? কিভাবে ঘটলো, যদি ঘটে থাকে ইত্যাদি। তো যদি সেটা হয়ে থাকে তাহলে কমিশন কি জানতোই না, বুঝতেই পারেনি? এই যে হই হই করে এসআইআর চলছে, শুনানি চলছে, ডাকা হচ্ছে। যাই হোক, তরুণদার কাছে আসি। তরুণদা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আজকের এই সভা, অনেকগুলো বক্তব্য আজকে ওনার, যাই হোক খুব অল্প সময়তে এত কিছু শোনানো সম্ভব নয়। আমি এই বিষয়টা একটু জানতে চাইবো আপনার কাছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় স্লিম হয়েছেন, একটু দেখতে হ্যান্ডসাম হয়েছেন, র্যাম্পে হাঁটার ইচ্ছা হয়েছে, হেঁটেছেন, সেটা নিয়ে আমার বিশেষ কোনো মন্তব্য নেই। একটা পলিটিশিয়ান, সিরিয়াস পলিটিশিয়ানের জানা উচিত ড্রাফট মানে কি। ড্রাফট ভোটার লিস্ট প্রিপেয়ার হয়েছে, সেখানে মিস্টেক থাকবে, ইটস কোয়াইট নর্মাল। মিস্টেক যাতে না থাকে তার জন্য যারা বিএলও ছিল, যারা এইআরও ছিল, যারা ইআরও ছিল, ডিইও ছিল, তাদেরকে পরিষ্কার বলা হয়েছিল মিস্টেক ছাড়া করুন, এবং কোনো যদি গোলমাল হয়, সজ্ঞানে যদি গোলমাল হয় আপনাদের কাছে প্রসেসিং হবে। আজকে আমরা দেখলাম একটা নোটিশ ইস্যু হয়েছে, খালি এখানে না, ময়নাতেও কিছু ইস্যু হয়েছে, বলা হয়েছে এফআইআর করার জন্য। সুতরাং যাদের নির্দেশ এটা হয়েছে তারা এবার মানে অ্যাকচুয়ালি দে উইল ফেস দ্য টিউন। আমি অনেক কিছু দেখলাম, কি যেন মুক্তি সূর্য সব দেখলাম। আমি জানি না ভারতবর্ষের সাধারণ মানুষের সাথে, সাধারণ মানুষ একজন কয়লা, গরু, বালি, চাকরি, চুরি, দুর্নীতিতে যার নাম জড়িয়ে আছে তাকে মুক্তি সূর্য হিসাবে দেখেন কিনা, সেরকম সাধারণ মানুষ কোথায় আছে? আজকে যখন আমরা এটা নিয়ে আলোচনা করছি, ধরুন না, একটা কথা বলি এখানে, আপনি যখন বললেন, এই তো অমিত শাহ 2 দিন আগে এসেছিলেন, তিনিও এরকম কিছু মন্তব্য করেছিলেন, তাকে যখন প্রশ্ন করা হয়েছিল তৃণমূল কংগ্রেসের দুর্নীতির কথা বলছেন, ডেফিনেটলি সেটা হয়তো গোটা রাজ্যের মানুষ শুনছে, দেখছে, কিন্তু বিশ্বাস করছে কি? কেন বলছি, কারণ প্রমাণ কোথায়? আলটিমেটলি তো সবাই জামিনে বাইরে বেরিয়ে যাচ্ছে। জামিনে বেরোনো মানে অ্যাকুইটাল পেয়ে যাওয়া, এই ধরনের লিগ্যাল নলেজ আমার নেই। আপনারা যদি থাকে আপনি শেখালে আমি শিখতে রাজি আছি। আমরা তো বলি উই আর প্র্যাকটিসিং লয়ার, সারা জীবন শিখি আমরা। তো আপনি যদি জামিনে বেরিয়ে যাওয়া মানে নির্দোষ কোনো কাগজ পেয়ে যান আমাকে শেখান। আজকে যখন এখানে আসছিলাম আমি দেখছিলাম একটা সিএজি রিপোর্ট, ওই দিল্লির জমিদারের কথা বলে না, জমিদারত্ব আমি দেখাই। মালদা জেলায় 100 কোটি টাকা একটা ফান্ড এসেছিলো। 100 কোটি টাকার ফান্ডের মধ্যে 700 পেজের একটা সিএজি রিপোর্ট আজকে হাইকোর্টে পেশ হয়েছে। সেখানে দেখা যাচ্ছে 6,965 জন অ্যাকাউন্টে 2 থেকে 42 বার করে ক্ষতিপূরণের টাকা গেছে। হরিশ্চন্দ্রপুর 2, সেখানে একজনের অ্যাকাউন্টে 42 বার ক্ষতিপূরণের টাকা গেছে। যারা পাক্কা বাড়ি তৈরি হয়নি, পাকা বাড়ি তৈরির জন্য 7.5 কোটি গেছে। 108 জন তৃণমূলের জনপ্রতিনিধি যারা বিপিএল তালিকাভুক্ত নয়, তারা ক্ষতিপূরণের টাকা পেয়েছে। ডিমান্ড করেনি কোনো, স্টিল দেখানো হয়েছে 7 কোটি টাকা তাদেরকে দেওয়ানো হয়েছে।
পেপারগুলো রিমুভ করা হয়েছে ব্লক অফিস থেকে। তা জমিদার কারা, যারা গরিবের টাকা লুট করে নিজেদের পকেট ভরে, তারা অ্যাকচুয়ালি বাংলার জমিদার। আসবো সুদীপ, আসবো। হ্যাঁ, তারা অ্যাকচুয়ালি বাংলার জমিদার। আচ্ছা, একটু শুনে নিন। এবার আবার বলছি, ড্রাফট একটা শিক্ষিত পলিটিশিয়ান অভিষেক বন্দ্যোপাধ্যায়, ক্লাস 12কে আমাদের ওই শিক্ষার হারে ধরলে নিরক্ষর ধরা হয় না, স্বাক্ষর ধরা হয়। ক্লাস 12 পাস পলিটিশিয়ান তিনি, তার তো জানা উচিত কোনটাকে ড্রাফট বলে কোনটাকে ফাইনাল বলে। তার দলে তো বিএলএরা ছিল, তার দলে বিএলএরা নিশ্চয়ই কাজ করছে। আর যেসব বিএলএদের যে কীর্তিগুলো হয়েছে তাদের রিপোর্টটা সামনে আসবে, এফআইআর হবে। কদিন আগে কাকলিদি যেটা দেখা গেল, কাকলিদি বলছে আমার নাম বাদ চলে গেছে, তার এনুমারেশন ফর্মটা আপলোড হয়ে গেল, দেখা গেল হোয়াইটনার দিয়ে মার্ক করা। তখন উনি বলছেন জানা পার্সোনাল ইনফরমেশন পাবলিক কেন করা হলো। তো এদের এই নাটকগুলো মানুষ দেখছে। আসলে অভিষেক বন্দ্যোপাধ্যায় ওইখান থেকে কেন শুরু করে তুমি প্রশ্ন করলে, প্রশ্নের এক্স্যাক্ট উত্তর হবে সাউথ 24 পরগনা জেলায় প্রায় 8 লক্ষ ভোটারের নাম বাদ গেছে। হ্যাঁ, কিছু এরার থাকতে পারে, ড্রাফট থেকে ফাইনাল যখন হবে আরও এক্স্যাক্ট নাম্বারটা বোঝা যাবে। সেই 8 লক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায় জেতার মার্জিনটা 7 লক্ষ সামথিং। অভিষেক বন্দ্যোপাধ্যায় ভূতের ভোটে যেতে, তৃণমূল ভূতের ভোটে যেতে, এটা তো প্রমাণিত সত্য। দ্বিজেন বাবুরা এই সুদীপদের উন্নয়ন থেকে আমি একটু সুদীপের কাছে উত্তরটা নিই, বাকিদের কাছে আসবো। সুদীপ, হ্যাঁ, খুব ছোট করে। সাদা কাগজ নিয়ে টিভিতে বসে এগুলো না বলে ওনারা তো কথায় কথায় মামলা করেন, মামলা করুন। আমি সবার প্রথম বলবো যে বাংলার বকেয়া টাকা, যে টাকা এমজি এনআরইজি এর টাকা 2019 সাল থেকে আজকে 25 সাল পর্যন্ত, আমি আপনার চ্যানেলে বসে চ্যালেঞ্জ করে বলছি, বাংলাকে 1 পয়সা দেয়নি দিল্লির সরকার। বাংলার বরাদ্দ যদি আপনি দেখেন 100 দিনের কাজের টাকায় বাংলার বরাদ্দ দিল্লির 0। অন্যদিকে এরা অভিযোগ করে যে বাংলায় নাকি জব কার্ডের দুর্নীতির জন্য, সেখানে আপনি যদি উত্তরপ্রদেশের দিকে তাকান, উত্তরপ্রদেশে লক্ষ লক্ষ জব কার্ড বাতিল হয়েছে। সেই উত্তরপ্রদেশ কিন্তু 2019 থেকে 2025 পর্যন্ত টাকা পেয়েছে। এগুলো বাংলার মানুষের কাছে জলের মতো পরিষ্কার। 2 নম্বর কথা, উনি বলছেন যে ড্রাফট লিস্টে নাম বাদ পড়েছে, তাহলে ভাগ্যিস অভিষেক বন্দ্যোপাধ্যায় এই 3 জনকে আজকে দাঁড় করালেন। এরকম তো শুধু দক্ষিণ 24 পরগনা জেলায় আরো 26 জন ব্যক্তি রয়েছে। তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলবেন, তারপরে নির্বাচন কমিশন ব্যবস্থা নেবে। তাহলে এরকম নির্বাচন কমিশন থেকে লাভ কি? যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কবে সভা করে তাদেরকে র্যাম্পে হাঁটাবেন, তারপরে নির্বাচন কমিশনের ব্যবস্থা নেবেন। আমরা অভিযোগ করছি নির্বাচন কমিশনারের বিরুদ্ধে, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে, আর তাকে ডিফেন্ড করতে নামছে বিজেপির মুখপাত্র। এখান থেকে খুব পরিষ্কার যে আমরা প্রথম দিন থেকে যে কথা বলছি যে যাহাই বিজেপি তাহাই নির্বাচন কমিশন, যাহাই এসআইআর তাহাই অমিত শাহ। আমি আসবো সুদীপ, আমি তোমার কাছে আসবো। আচ্ছা, একদম 10 সেকেন্ড। না, 10 সেকেন্ড। ফার্স্ট থিং হচ্ছে মনরেগা নিয়ে যে কথাটা বললো, ও ক্যালকাটা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টটা দেখে নিক। বকেয়া দেওয়ার কথা হাইকোর্ট সুপ্রিম কোর্ট বলেনি, উল্টে সুপ্রিম কোর্ট বলেছে তুমি ইউ ক্যান ইম্পোজ এনি কন্ডিশন যখন ইম্পোজ করেছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কাগজ ছিঁড়ছিলেন এরকমভাবে, আমরা দেখেছি, ভয় পেয়েছে। এখানে 2019-এ মরা মানুষ, 2021-এ পুকুর কেটে তার প্রমাণ অলরেডি আছে। এরকম এক্সাম্পল ভর্তি। সেকেন্ড হচ্ছে ইলেকশন কমিশনের কথা বলছেন, আমি আবার বললাম সুদীপের কথা ছাড়ছি, ওকে উত্তর দিচ্ছি না, আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফোকাস করছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় শিক্ষিত রাজনীতিবিদ, 12 পাসকে শিক্ষিতই ধরা হয়, তিনি জানেন ড্রাফট এবং ফাইনালের তফাৎটা কী। তো এত ড্রামা না করে, তার বিএলএরা তো আছে, বিএলএরা কাজ করতে পারতো। আর আমি আবার বলি, ওনার র্যাম্পে হাঁটার ইচ্ছা হয়েছে, ওনার ভয় হয়েছে মনে, একটু র্যাম্পে হেঁটেছেন, সেটা নিয়ে এত ভাবার কিছু। কিন্তু জনসমর্থন তরুণদা, এটা কি ভয়ের কারণ? মরা মোটে মানুষ সমর্থন তো। দ্বিজেন বাবুরা এসছেন, যখন দ্বিজেন বাবুরা ভোট দিতে আসেন, লোকেদের নিয়ে আপনারা হাঁটুন না। না সুদীপ, 2014 থেকে 2025 পর্যন্ত ক্ষমতায় 11 আচ্ছা সুদীপ, এক মিনিট ভাই, আমি আসছি। তরুণদা, আমি বলছি আজকের সভা মঞ্চ থেকে যখন ড্রোন ক্যামেরা আমরা ভিউগুলো দেখছি বা বিভিন্ন ক্যামেরার অ্যাঙ্গেল থেকে ভিউগুলো দেখছি, এই এত মানুষ মৃত। আচ্ছা, এখানে এত মানুষ মৃত, ওটাকে মৃত মনে হলো? আমি তো সেটাই জানতে চাইছি যে মৃত মানুষের ভোটে তৃণমূল কংগ্রেস আসছে ক্ষমতায়। আমি আবার বলছি কেন বলা হচ্ছে, ভোটের মার্জিনগুলো দেখো, প্রত্যেক বুথে রাফলি কত করে ভোট বাদ গেছে সেগুলো দেখো, বরাবর মরা মানুষের ভোট কোন দিকে যায় দেখো, দ্বিজেন বাবুরা এখানে ভোট দিয়ে যায়, তোমরাই খবর করো, সেগুলো দেখো। আর জনসভার ভিড় দেখে যদি বিচার হতো তাহলে অষ্টম বামফ্রন্ট সরকার চলে আসতো, প্রতিবাদ যা ব্রিগেড হয় আমরা দেখি। আবার একটু এই কথা বলি যে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় এই সভা মঞ্চে আসছেন, তখন ভারতের মুক্তি সূর্য স্লোগান উঠছে, স্বাগতম বলা হচ্ছে। আমি অর্ঘদার কাছে আসবো। অর্ঘদা, এশিয়ার মুক্তি সূর্য ইন্দিরা গান্ধীকে বলা হয়েছে। যাই হোক, তো তাহলে একসাথে লড়লে বিজেপিকে রোখা যাবে? মানে আমি বলছি এশিয়ার মুক্তিযোদ্ধা বা মুক্তি সূর্য ইন্দিরা গান্ধীর দল আর ভারতের মুক্তি সূর্য অভিষেক বন্দ্যোপাধ্যায় একসাথে লড়ুক। কোথাও তো বলা হয়নি যে কংগ্রেস বা তৃণমূল একসাথে লড়বে, প্রথমত। দ্বিতীয়ত, মুক্তি সূর্য বলে কেউ কাউকে বলতেই পারে।
সারা ভারতবর্ষের ইতিহাসে, বিশ্বের ইতিহাসে ইন্দিরা গান্ধী এশিয়ার মুক্তিসূর্য ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে একসাথে লড়বে কিনা দল, আমরা তো কোথাও বলিনি, কংগ্রেস বলেনি তো কোথাও। প্রথম কথা হচ্ছে উনি ইলেকশন কমিশন অফিসে গেলেন, এর আগে আমরা দেখেছি ইডি অফিসে গেছেন। উনি যখনই যে কোনো কেন্দ্রীয় সংস্থার কাছে যান, ইডি হোক বা সংবিধানের একটা সংস্থা, স্বতন্ত্র সংস্থা, ইলেকশন কমিশনে গেছেন, বাইরে বেরিয়ে উনি রাহুল গান্ধীকে আক্রমণ করছেন, কংগ্রেসকে আক্রমণ করছেন। উনি তো বলেছেন কি যে কারণে? যে আপ বা দিল্লি যেটা বুঝতে পারেনি বা কংগ্রেস যেটা বুঝতে পারেনি বা গতকালই ধরতে উনি পারেনি, বলেছেন 31 যেটা উনি বুঝেছেন। হ্যাঁ। তো উনি তো কোথাও আমাদের মনে হয়েছে, আমাদের প্রদেশ কংগ্রেস সভাপতি আজও বলেছেন, বিভিন্ন টিভি চ্যানেলে তিনি বলেছেন সাক্ষাৎকারের সময়, এবং আমরা পার্টির থেকে মনে করছি যে উনি যখন ইডি অফিসে যান, কেন্দ্রীয় সংস্থা ইডির কাছ থেকে বেরিয়ে এসে উনি রাহুল গান্ধীকে আক্রমণ করেন, কংগ্রেসকে আক্রমণ করেন। কাকে খুশি করার জন্যে? গতকালও 31শে ডিসেম্বর উনি যখন গেছিলেন, পরশু 31শে ডিসেম্বর উনি যখন গেছিলেন নির্বাচন কমিশনের অফিসে দিল্লিতে, বাইরে বেরিয়ে বললেন কংগ্রেস করতে পারেনি, কংগ্রেস ধরতে পারেনি, তাই কংগ্রেস হেরে গেছে। উনি নিজেকে রাহুল গান্ধী সাজার চেষ্টা করছেন, যেটা বৃথা চেষ্টা। না, একটা ন্যাশনাল পার্টি হতে গেলে মানে আমি সংখ্যা ইত্যাদির জায়গায় যাচ্ছি না, একটা ন্যাশনাল পার্টি হতে গেলে একটা খুব ঠিকঠাক বিরোধী মুখ তো দরকার, এটা তো আপনারাও মানবেন, মানে আমি বলছি দলমত নির্বিশেষে এটা মানবেন। তো সেক্ষেত্রে যদি কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইটা আগামী দিনে, আমি বিধানসভা নিরিখে যদি নাও হয়, আগামী দিনেও যদি হয়, সেক্ষেত্রে অসুবিধা তো কিছু কথা নেই, কারণ INDI তো আপনাদের রয়েছে। দেখুন, কংগ্রেস পশ্চিমবঙ্গের বুকে 294 লড়াই করবে। কংগ্রেস আগামী দিনে 2026-এ, রিতেশ দাদের নেবেন না তাহলে? কংগ্রেস 2026-এ আমাদের সভাপতি বারবার বলেছেন 294 আসনে কংগ্রেস পশ্চিমবঙ্গের বুকে লড়াই করবে। শুভঙ্কর সরকার বারবার এই কথা বলছেন।